ভাবুন তো, একটা ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে পাহাড়ের বুক চিরে। জানলার বাইরে ভেসে উঠছে অনন্ত সবুজের ঢেউ। মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে আপনার মুখ, আর দূরে পাহাড় বেয়ে ঝরে পড়ছে একটা রূপালী জলপ্রপাত। না, আমি দার্জিলিং এর কথা বলছি না। আমরা এখন শ্রীলঙ্কায় ঘুরে বেড়াচ্ছি। আমি বলছি এই শ্রীলঙ্কার একটা ট্রেন জার্নির কথা, যেটাকে অনেকে বলে পৃথিবীর মোস্ট পপুলার, মোস্ট সিনিক রেলযাত্রাগুলোর মধ্যে একটা। একটা জার্নি যে কেবলই এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো নয়, সেটা আরেকবার হাতে নাতে বুঝিয়ে দেয় এই রেলযাত্রা। চাকার ধাতব ছন্দ, হাওয়ার শীতল পরশ, ভেজা মাটি আর সবুজ বনের গন্ধ, সবকিছু মিলেমিশে এক অদ্ভুত মায়াবী সুন্দর অভিজ্ঞতার সৃষ্টি হয় এই যাত্রায়। চোখের সামনে মেলে ধরা থাকে পাহাড়, জলপ্রপাত, মেঘ আর অ্যালপাইন বনের এক সূচিপত্র। অনেক ট্যুরিস্টদের মতে শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে এল্লার রেলযাত্রা হলো পৃথিবীর সবচেয়ে বেশি ইন ডিমান্ড এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে একটা। এই পর্বে আমরা চলেছি সেই বিরাট জনপ্রিয় ও আকর্ষণীয় রেলযাত্রায়। অ্যালপাইন বনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে জলপ্রপাতে ঘেরা পাহাড়ি জনপদ এল্লা পর্যন্ত। গুড মর্নিং। আজ 29শে অক্টোবর 2024। আমরা রয়েছি শ্রীলঙ্কার ক্যান্ডিতে। বেরিয়ে যাবো একটু পরে। আজকে আমরা ওয়ার্ল্ডের মোস্ট পপুলার ট্রেন রাইড ক্যান্ডি থেকে এল্লাতে যাব। সেই জার্নির কথা পরে বলছি, আগে রুমটা একটু দেখিয়ে দিই। এদিকে বাথরুম। হোটেলটা খুব বড় কিছু নয়, আমাদের মেইন পারপাস ছিল রেলওয়ে স্টেশন থেকে কাছে থাকার। এখান থেকে 1 কিলোমিটার মধ্যে রেলওয়ে স্টেশন। হোটেলটা ছোট হলেও রুমটার একটা বৈশিষ্ট্য আছে, সাংঘাতিক। দেখাচ্ছি, এই যে বসার জায়গাটা, এর এখানে জানলাটা দেখুন, আর জানলার ওদিকে ভিউটা। এখান থেকে মোটামুটি একটা 250-260 ডিগ্রির ভিউ পাওয়া যায়। আর শেষ হয়নি এখনো। হাই, গুড মর্নিং। আর এদিকের ভিউটা দেখুন। এই রুমটা বেসিক্যালি যেদিকেই ক্যামেরা ঘোরাই সব দিক দিয়ে এরকম পাহাড় দেখা যায়। আনফর্চুনেটলি আজকে সময় নেই, আমাদের বেরিয়ে যেতে হবে 7টায়। হাসান এসে যাবে গাড়ি নিয়ে। এই হোটেলের নাম, ডিটেলস ইত্যাদি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, বাট আগে রেডি হয়ে বেরিয়ে যাই। বাস, আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে। এখন ক্যান্ডি রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। সকালবেলা এখন বাজে 7টা 17। 7টা 17-র সময় কিন্তু রাস্তায় যথেষ্ট ভিড়, সবাই অফিসের জন্য বেরিয়ে পড়েছে। আমাদের ওখানে এখনো অতটা ভিড় হয় না, কলকাতায় বা ভারতে কোথাওই সেইভাবে 7টার সময় এতটা ভিড় হয় না। এখানে মোটামুটি দেখুন রাস্তায় লোকজন, স্কুল স্টুডেন্ট, অফিস যারা যাচ্ছে। ফেরার সময় আমরা ক্যান্ডি ঘুরবো, এখন ক্যান্ডি ঘুরছি না। ফেরার সময় অন দ্য ওয়ে ব্যাক আর একটু পরের দিকে আমাদের ট্যুরের আমরা ক্যান্ডি ঘুরবো। তো আজকে মেইন উদ্দেশ্য হচ্ছে ট্রেন জার্নি। হাসান ইজ হিয়ার। ও আমাদের লাগেজগুলো নিয়ে এল্লায় চলে যাবে গাড়িতে, আর আমরা যেহেতু ট্রেনে উঠবো তো অত সুটকেস ট্রেনে তো লাভ নেই। হাসান ওখানে ডিরেক্টলি এল্লা স্টেশনে আমাদের মিট করবে। ও আমাদের আগেই পৌঁছে যাবে, কারণ বাই রোড যেতে কম টাইম লাগে। ট্রেনটা সেটা একটা টুরিস্ট স্পেশাল বলে এটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিউ পয়েন্ট দেখাতে দেখাতে যায়। জয় রাইড।
তো আমাদের আগেও পৌঁছে গেল, আমাদেরকে আমরা এখন পৌঁছবো, পিক আপ করে নেবে আমাদেরকে, তারপর আবার ওখানের প্ল্যান বলছি। এখানে একটা বাস স্ট্যান্ড, আমরা এখানেই পৌঁছে যাব। ছোট ফলের মার্কেট মতো। এই সকাল সকাল রাস্তাঘাট কিন্তু মোটামুটি খুব পরিষ্কার। এটা তো শহরের মধ্যে, সবাই ট্রাফিক আইন মেনেও চলে দেখি। যা বলছিলাম, সবাই জেব্রা ক্রসিং দিয়েই ক্রস করবে, সবাই ট্রাফিক আইন মেনেই চলবে। দেখুন এখানে তো ক্যান্ডি সিংহলের ক্যাপিটাল ছিল এবং এটা খুব লম্বা সময়ের জন্য ক্যাপিটাল ছিল। এই আমরা ক্যান্ডি রেলওয়ে স্টেশন এসে গেলাম। এই আমরা ক্যান্ডি রেলওয়ে স্টেশনে ঢুকলাম। হাসান চলে গেছে আমাদের টিকিট নিয়ে, যদি এর কোনো হার্ড কপি তুলতে হয় প্রিন্ট আউটটা নিয়ে চলে গেছে কাউন্টারে। আমাকে অর্ধেক কাজ করতেই হচ্ছে না, ওই দৌড়ে দৌড়ে সব করে দিচ্ছে। পাসপোর্টে এখানে এখনো ই টিকিটিং নতুন, তো কিছু কনফিউশন এখনো আছে। বছর খানেক হয়েছে ই টিকিটিং। নো, ইটস এ সেকেন্ড ক্লাস। এখানে সব ট্রেনেই রিজার্ভেশন পাওয়া একটু মুশকিল, লাস্ট মোমেন্টে গেলে আনরিজার্ভড আছে। এখানে 3টে ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আবার রিজার্ভড আনরিজার্ভড আছে, থার্ড ক্লাসেও রিজার্ভড আনরিজার্ভড আছে। ফার্স্ট ক্লাস আনরিজার্ভড হয় না, তো আমরা সেকেন্ড ক্লাস রিজার্ভ নিয়েছি। কারণ হচ্ছে থার্ড ক্লাসের তুলনায় সেকেন্ড ক্লাসের সিটিং বেটার, সিটগুলো ভালো। আর ফার্স্ট ক্লাস অবভিয়াসলি সব থেকে ভালো, কিন্তু ফার্স্ট ক্লাসে একটা প্রবলেম হচ্ছে আমাদের জন্য, যে এসি ফার্স্ট ক্লাসটা, এসিতে যেহেতু জানলা খোলা যাবে না, আমাদের শুটিং করতে গেলে পুরো রাস্তাটা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুট করতে করতে যেতে হবে। তো সেটা যাতে না করতে হয়, সেকেন্ড ক্লাস করে সুবিধা হচ্ছে অনেকটা কিন্তু সিটে বসেই পেয়ে যাব, ক্যামেরা বারও করতে পারবো। হ্যাঁ, দরজাও যাবো নিশ্চয়ই, কিন্তু পুরো 7-8 ঘন্টা যদি দরজায় দাঁড়িয়ে যেতে হয় তাহলে আর রিজার্ভ করে কি লাভ। আর অনেক লোক আনরিজার্ভডে ওখানে যায়, অনেক তো বিদেশিরা এখানে আসে, ইউরোপিয়ান আমেরিকানরা আনরিজার্ভডে যায়, সেটা কথা না, কিন্তু রিজার্ভ করা থাকলে অফকোর্স সুবিধা। এই ট্রেনের টিকিটের একটু গল্প আছে, যেটা একটু পরে বলছি, আগে ঢুকে যাই ভেতরে। প্ল্যাটফর্মে গিয়ে বলছি টিকিট রিজার্ভেশনের কি গল্প আছে। আপনারা যখন আসবেন তখন এটা জানা থাকলে হয়তো সুবিধা হবে। গিয়ে বলছি, দেখি টিকিটটা পেলো কিনা। অল ডান, রাইট। এখানে প্ল্যাটফর্ম টিকিটের কোনো ব্যাপার নেই, হাসান কুলকাল ঢুকে এসছে। সুন্দর একটা ছোট্ট রেলওয়ে স্টেশন, ব্রিটিশ আমলের, পরিষ্কার পরিচ্ছন্ন সাংঘাতিক ভাবে। প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া থাকে না, ওরা অ্যানাউন্স করবে। ব্রিটিশ আমলের স্টেশন, এখানে অনেক কিছু কিন্তু এখনো সেই পুরনো রয়ে গেছে। বগিগুলো দাঁড়িয়ে আছে, ছোট ছোট বগি। এখানে কিন্তু আমরা বেশিরভাগ ট্রেনেরই পুরনো, একটা সেই পুরনো আমলের একটা ব্যাপার থাকে, ছোট ছোট ট্রেন। আমরা যে ট্রেনটায় উঠছি বোধহয় সেটা একটু নতুন হবে, কারণ টুরিস্ট স্পেশাল এবছরই চালু হয়েছে। দেবিতা, কেমন লাগছে? দারুণ লাগছে, আমি খুব এক্সাইটেড এই জার্নিটার জন্য। শুনেছি এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন জার্নিস। এত সিনিক বিউটি আছে অন দ্য ওয়ে। হ্যাঁ, চা বাগানের মধ্যে দিয়ে টানেলস, জলপ্রপাত, সেই আমরা দেখবো, আমরা একসাথে দেখবো। এখন আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি, এখন 7:30 বাজে। আর ট্রেনের টাইম হচ্ছে 8:13। তবে এটাও বলে রাখি, শ্রীলঙ্কায় ট্রেন কিন্তু মাঝে মাঝেই লেট হয়। মাঝে মাঝে কেন, লেট হওয়াটাই নর্মাল, তো সেটা একটু মাথায় নিয়ে আসতে হবে। এই ট্রেনটা আসছে কলম্বো থেকে। এখানে যেরকম দেখতে পাচ্ছেন, এটা টার্মিনাল স্টেশনের মতো, এরপর আর যাওয়ার কোনো জায়গা নেই। তো যেটা হয়, কলম্বো থেকে ক্যান্ডি আসবে এখানে, তারপরে আবার রিভার্সে গিয়ে অন্য রুট ধরে চলে যাবে। যে ট্রেনটা আমরা যাচ্ছি সেটার নাম হচ্ছে ডানহিন্ডা ওডিসি। তো এটা টুরিস্ট স্পেশাল ট্রেন, এবছরই এপ্রিল মাসে এটা চালু হয়েছে। এটা দাঁড়াতে দাঁড়াতে যায়, এই ভিউ পয়েন্ট গুলো দেখাতে দেখাতে যায়। এবার আমি যা শুনেছি, ট্রেনের ডান দিকে মোস্ট অফ দ্য ভিউ পয়েন্টস, তো দেখি কোথায় সিট পড়ে, নাহলে এদিক ওদিক করে দেখিয়ে নেবো সব পয়েন্ট। প্লাস দরজায় গিয়ে তো দাঁড়াবোই। ফার্স্ট ক্লাসে কি হয়, যেহেতু জানলা খোলা যায় না, সবাই এই
ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে সবাই দরজায় থাকে, তো দরজায় ভিড় হয়ে যায় আর কম্পার্টমেন্ট খালি থাকে। টিকিট রিজার্ভেশনের গল্পটা বলে দিই, খুব ইম্পর্টেন্ট। এর সম্বন্ধে আমি কোনো ইনফরমেশন অনলাইন কোনো সোর্সে পাইনি। এখানে যেটা আছে, এখানে ট্রেনের টিকিট রিজার্ভেশন এক্স্যাক্টলি 30 দিন আগে খোলে, তো সেটা মাথায় রাখবেন। যেগুলো খোলে সেগুলো কিন্তু টুরিস্ট স্পেশালগুলো নয়, এই ইনফরমেশনটা কেউ দেয়নি। তো আর একটা ট্রেন আছে এখান থেকে উদারতা মেনিকে, সেটা একটু বেলায় ছাড়ে। আমি তখন এই যে ডানহিন্ডা ওডিসিতে যে যাবো, যেটা টুরিস্ট স্পেশাল, সেদিন কিন্তু 30 দিন আগে খোলেনি। তো আমি তখন শিওর ছিলাম না আদৌ খুলবে কি খুলবে না, তো আমি উদারতা মেনিকেতে টিকিট কেটে নিয়েছিলাম। সেটা একটু পরে ছাড়ে, একটু পরে পৌঁছয়, তো সেটা আমার একটু আফসোস ছিল যে আমি এল্লাতে গিয়ে কিছু করতে পারবো না। এটা 30 দিন আগে খুলেছিল, আমি কেটে নিয়েছিলাম। ওই ট্রেনের ভাড়া অনেক কম, 1000 টাকায় আমাদের দুজনের টিকিট হয়ে গেছিল, আমাদের ভারতীয় 1000 টাকায়। ওটায় ফার্স্ট ক্লাস কাটা ছিল। এটা ছিল 30 দিন আগে। 20 দিন আগে দেখলাম এই ট্রেনটা ডানহিন্ডা ওডিসে খুললো। এবার এই ইনফরমেশনটা কোথাও ছিল না, না হলে আমি 30 দিন আগে অন্য ট্রেনের টিকিটটা কেটে 1000 টাকা নষ্ট করতাম না। এটা টিকিটের দামটা কিন্তু সাংঘাতিক ভাবে বেশি, সাংঘাতিক মানে 4 গুণ ভাড়া এই ট্রেনটায়। সেই কথাটা মাথায় রাখবেন যে এমনি ট্রেনগুলোতে ভাড়া কিন্তু অনেক কম পড়ে। তো যাই হোক, যেহেতু ইচ্ছে ছিল এই ট্রেনটায় যাওয়ার, এটা একটা স্পেশাল ট্রেন, আর তার থেকেও বড় কথা এটা যেহেতু আগে পৌঁছবে, এটাই ডিসাইড করলাম এটাতেই যাবো। তো এই মুহূর্তে আমার কাছে 2খানা টিকিট আছে। এবার আপনারা বলবেন তাহলে অন্যটা ক্যান্সেল কেন করালাম না? সেইখানটাতেই গেরো টিকিট ক্যান্সেল করতে গেলে জার্নির মিনিমাম 48 ঘন্টা আগে স্টেশনে কাউন্টারে এসে ক্যান্সেল করাতে হবে। 48 ঘন্টা আগে তো আমি জাস্ট কলম্বো এসে পৌঁছেছিলাম, কোনো পসিবিলিটি ছিল না যে আমি ক্যান্সেল করাতে পারি। তো এটাও মাথায় রাখবেন, এখানে টিকিট ক্যান্সেলেশন কিন্তু বড় পাঙ্গা আছে। এখানে কিন্তু টিকিট ক্যান্সেলেশন আমাদের মতো বসে বসে হয় না। এবার একটু খাওয়া দাওয়া করা যাচ্ছে, ব্রেকফাস্ট আজকে তো করে হোটেল থেকে বেরোয়নি, তাড়াতাড়ি আসবো বলে। It starts at 7. চিকেন হট ডগ। ভালো খেতে, যেমন হয়। একটু গরম হলে ভালো হতো। ঠান্ডা আছে, পেঁয়াজ আছে, লেটুস আছে, সসেসটা একটু সরু বাট চলে যায়। রেলওয়ে স্টেশনে কেন বাবা বলতে বলতে আমি লঙ্কা তুলছিল। খাবেন? হ্যাঁ, শ্রীলঙ্কায় এসে যদি লঙ্কাই না খেলাম তো শুধু শুই পড়ে রইল। ট্রেন ঢুকছে, কি ট্রেন জানি না, মনে হয় আমাদের নয়। আমাদের ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে, ডানহিন্ডা ওডিসি। যেরকম বলছিলাম এগুলো নতুন কোচ, স্পেশাল কোচ সবই। I'll just have to figure out the seat numbers. Sorry. G, see, there's a G coach. Right, I'll see you around. See you, right. Take care. এবারে উঠছি ট্রেনে। সেকেন্ড ক্লাস ইজ অফ জি কোচের 3 আর 4, আর ডান দিকেই সিটটা পেয়েছি, দেখাচ্ছি কোচ। এখন আমাদের না ট্রেনে তুলে, ট্রেন না ছাড়লে যাবে না। কেউ খায়নি দেয়নি, সকাল থেকে কিছু করেনি, ও যাবে না, ও আমাদেরকে ট্রেনে তুলেই যাবে। আমরা বসে গেছি সিটে, যেটা বলছিলাম ট্রেনের ডান দিকে বসা। সো উই গট দ্য রাইট সাইড, দিস ইজ দ্য রাইট সাইড। So it's perfectly on time. Right time. Yeah, right time.
You travel safe. हाँ. Okay. শিওর, থ্যাংক ইউ। ট্রেন ছেড়ে দিয়েছে, মিনিট 15ই ধরুন দেরি করলো। তো সেটা তো বলছিলাম, শ্রীলঙ্কার ট্রেনে একটু টাইমিং গড়বড় আছে, তবে 10-15 মিনিট কোনো ব্যাপার না। হ্যাঁ, দুটো জিনিস বলার। এক, এই ট্রেনে ডান দিকে সিট পেলে সব থেকে ভালো ভিউ পাওয়া যাবে। আমরা ট্রেনের ডান দিকে বসেছি। প্লাস এই ট্রেনে সিটটা যদি ফরওয়ার্ড ফেসিং হয়, মানে যেদিকে ট্রেন যাচ্ছে, তাহলে সব থেকে ভালো ভিউ পাওয়া যাবে। আমরা ফরওয়ার্ড ফেসিং সিটেই বসেছি। এখানে ধরুন এই জলের বোতল রাখার বা গ্লাস রাখার জায়গা আছে, এখানে ফুড রেস্ট আছে, আর এই ট্রে টেবিল গুলো গায়ের উপর এসে পড়ে না, নেওয়ার জায়গা আছে ট্রে টেবিলে, এবং সিট বেশ কমফোর্টেবল। চেষ্টা করবেন সেকেন্ড ক্লাস রিজার্ভডে উঠতে। টিকিট চেক করতে এসছেন, টিকিটটা দেখাতে হবে। ট্রেন আস্তে আস্তে গতি বাড়ালো। এখনো পাহাড় শুরু হয়নি, দূর থেকে মাঝে মাঝে উকি দিয়ে আবার হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে এত সবুজ দেখে মনে হচ্ছে যেন বাংলায় রয়েছি। একটু পরেই হয়তো নিউ জলপাইগুড়ি জাংশন চলে আসবে, কিন্তু লেভেল ক্রসিং এর রাস্তাটা দেখলাম চকচক করছে। দৃশ্যগুলো চেনা চেনা মনে হলেও বেশ কিছুটা অন্যরকমও লাগছে আবার। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপ, প্যারাডেনিয়া জাংশন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি ট্রেনে রিজার্ভেশন না পান, যদি আপনাদের আনরিজার্ভডে যেতে হয় বাধ্য হয়ে, তাহলে যদি ক্যান্ডিড থেকে ওঠেন তাহলে সিট পাওয়ার চান্স খুব কম। তখন আপনার এইখানে প্যারাডেনিয়াতে চলে আসতে পারেন। কি হবে, যে ট্রেনটা ক্যান্ডি থেকে আমরা যেটা উঠলাম, এটা কলম্বো থেকে যখন আসে, তো ওই দিক থেকে আসে, প্যারাডেনিয়া দিয়ে ক্যান্ডিতে যায়। আবার যাওয়ার সময়, যেহেতু ট্রেন রিভার্স হবে, আবার যাওয়ার সময় ফার্স্ট স্টেশন প্যারাডেনিয়াই হয়। তো যদি আনরিজার্ভডে যেতে হয়, ক্যান্ডি থেকে না উঠে, এই ট্রেন যখন যায় ক্যান্ডির দিকে, মানে ক্যান্ডি পৌঁছানোর আগে এইখানে চলে আসবেন। প্যারাডেনিয়া থেকে ট্রেনে উঠে ক্যান্ডিতে চলে যাবেন, তাহলে আনরিজার্ভডে সিট পাওয়ার চান্স বেশি। তবে এটা আমি স্পেশাল কিছু বলছি না, এই ট্রিকটা অনেকেই জানে। তো এটা ভাবার কোনো মানে নেই যে আপনারাই এখানে একমাত্র হবেন, এটা অনেকেই করে। ইভেন ইউরোপিয়ানরাও জানে, অনেকেই এখানে চলে আসে। এখানে প্যারাডাইস স্টেশনে যেটা অনেকেই বসেছিল পরের ট্রেনটা, যেটা উদারটা মেনিকেতে উঠবে বলে। যদি বাই চান্স না পান রিজার্ভ, 1 মাস আগে পেয়ে যাওয়া যাবে, সেটা কোনো ব্যাপার না। আর এই ট্রেনটায় মনে রাখবেন 1 মাস আগে নয়, 20 দিন আগে কাটতে হবে, যেরকম বললাম। এখানে উলাপেন বলে একটা স্টেশন এসে দাঁড়িয়েছে, ছোট্ট কুইন্ট একটা স্টেশন, পাহাড়। এখানে কোনো হল্ট এমনি নেই, এটা জাস্ট এখানে দাঁড়িয়েছে, মানে অন্য কোনো ট্রেন আসার আছে। কারণ এদিকে সিঙ্গেল ট্র্যাক, ওইদিকে ট্রেন আসার জন্য বোধহয় আমরা ওয়েট করছি। শিওর নই অবশ্যই, মনে হচ্ছে। দারুণ লাগছে, মানে এটা জাস্ট শুরু হয়েছে, 8 ঘন্টা বোধহয় হয়নি, তাতে এত অপূর্ব সুন্দর না, আমি সত্যি ওয়েট করছি। আরো মানে এখন আসলে ভিউ আসেইনি। আসেইনি। হ্যাঁ হ্যাঁ, ট্রেন আসছে একটা, ঠিক বলেছি, এই ট্রেনটার জন্য ওয়েট করছি।
এটা এসে গেল, এবার আমরা এগোবো। ট্রেন আবার এগিয়ে চলল, এবারে অবশ্য খানিকটা উত্তরণের পথে। দেখতে দেখতে কখন যেন একটা অচেনা পাহাড়ের গা বেয়ে উঠে এসেছি আমরা। পাহাড় চড়া শেষ হতো যদিও এখনো অনেক বাকি। এই পাহাড়টার উপরে কিছুটা সমতল জায়গা রয়েছে। ট্রেনটা ঝমঝম আওয়াজ করতে করতে গতি কমিয়ে এসে দাঁড়ালো একটা সাজানো গোছানো স্টেশনে। জায়গাটার নাম দেখলাম নাওয়ালাপিটিয়া। এই স্টেশনটা আগেরগুলোর থেকে আয়তনে বড়। প্ল্যাটফর্ম বাদেও পাশে দুখানা সাইডিং লুপ লাইন। এই নাওয়ালাপিটিয়া শহর বেসিক্যালি ডেভেলপ করেছিল ইংরেজরা কফি চাষের জন্য। মনে হলো গাড়ি এখানে দাঁড়াবে কিছুক্ষণ, তাই টুক করে একবার প্ল্যাটফর্মে নেমে পড়লাম। বেশ ঝকঝকে পরিষ্কার প্ল্যাটফর্ম, শ্রীলঙ্কার আর 5টা জায়গার মতোই ওয়েল মেনটেন্ড। আরো খানিকক্ষণ দাঁড়িয়ে ট্রেনটা আবার হাঁসফাঁস করতে করতে চলতে শুরু করলো। একটা উজ্জ্বল সূর্য ধোয়া মাঝ শরতের দিন আজ, যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্লাস বাইরের হাওয়াটাও এই দিনের বেলায়ও বেশ ঠান্ডা ঠান্ডা। দেখতে দেখতে আমরা নাওয়ালাপিটিয়া ছেড়ে বেরিয়ে এলাম। মনে হলো আবার ওঠা শুরু করেছি। এবারে দূরে অ্যালপাইন গাছের সারিও দেখা দিচ্ছে। আমাদের পাশে পাশে চলেছে একটা পাহাড়ি নদী, এরা বলে মাহাওয়ালি গঙ্গা। দারুন দারুন। আমি সিরিয়াসলি বলছি, বাইরে ভিউটা দেখুন। এই আমাদের ট্রেন পাক নিচ্ছে, আর এই দেখুন ভিউ সেখানে। এই ট্রেন জার্নির এখন অনেকটাই বাকি আছে, মানে এখন মাঝে 10টাও বাজেনি, কয়েক ঘন্টা হয়েছে। এর মধ্যেই যা ভিউ দেখছি, মানে আমার সব থেকে ভালো লাগে মানে এটা দেখছি। মানে বুঝতেই পারছেন তো, কথা বলতে বলতে বারবার কিন্তু নজর ওদিকেই চলে যাচ্ছে। কথা বলতে বলতে বারবার নজর ওদিকে যাচ্ছে, আর বসবার যতক্ষণে ক্যামেরা ঘোরাচ্ছি আবার কিছু একটা। এই দেখুন, আর এবার আমরা টানেলে ঢুকেছি একটা, বেশ লম্বা টানেল।
এখন আমরা হ্যাটনের দিকে এসে গেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে 4142 ফিট ওপরে এই হ্যাটন স্টেশন হলো শ্রীলঙ্কার এই সেন্ট্রাল প্রভিন্সের দ্বিতীয় বিজিয়েস্ট স্টেশন। আমরা এখন হ্যাটন স্টেশন এসে পৌঁছলাম। প্রতি বছর লক্ষ লক্ষ বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ হ্যাটনে আসেন এখান থেকে শ্রীপদ তীর্থে যেতে। এই শ্রীপদ একটা প্রায় 6 ফিট বড় পাথরের ভাস্কর্য, যাকে বুদ্ধদেবের পবিত্র পদচিহ্ন বলে মানেন বিশ্বাসীরা। এটি রয়েছে হ্যাটনের উল্টো দিকের পাহাড়ের 7359 ফিট উঁচু চূড়োর উপরে, যার নাম অ্যাডামস পিক। হ্যাটন স্টেশন থেকেও ড্রোন উড়িয়ে আমরা পরিষ্কার দেখতে পেলাম অ্যাডামস পিক। হুইসেল দিয়ে দিয়েছে, সিগন্যাল পড়ে গেছে, ছেড়ে দেবে, এবার উঠে পড়ি। ছোট্ট একটা সুন্দর স্টেশন। উজ্জ্বল সবুজ চা বাগানের গালিচা ছিঁড়ে এগিয়ে চললাম আমরা। ওপরে তখন সাদা মেঘগুলো অল্প অল্প করে ছাই রঙা হয়ে উঠেছে। মনে হচ্ছে বৃষ্টির ফোরকাস্টটা মিলেই যাবে। এবার টানেলে ঢুকে গেলাম। লেখা যাচ্ছে না শেষ কোথায়। বেশ লম্বা টানেল, এখনো শেষ দেখতে পাচ্ছি না। একবার দেখতে পাচ্ছি, ভালো আছে। বাপরে, অনেক লম্বা টানেল, এত সুন্দর চতুর্দিকে পাহাড়, চা বাগান। 100 বার রেকমেন্ড করছি এটা। এই রাস্তা ছাড়বেন না, এই ট্রেন জার্নি অনবদ্য, ফাটাফাটি। এই দরজা দাঁড়ালে জার্কিংটা একটু সামনে দাঁড়াবেন। দেখুন জায়গাটা, কোন দিকটাতে ছেড়ে কোন দিকটা দেখাবো বুঝতে পারছি না, এত সুন্দর চতুর্দিক। এখন আমরা এসে দাঁড়িয়েছি নানুয়াতে। নোয়ারা এলিয়াতে যদি আসতে হয়, যেখানে আমরা পরে ফেরার সময় আসবো, নোয়ারা এলিয়াতে ট্রেন যায় না, এই নানুয়া থেকেই যেতে হবে। অনেকে ক্যান্ডি থেকে ট্রেনে না উঠে এলিয়া যাওয়ার জন্য এখানে এসে এখান থেকে ট্রেনে ওঠে। এখানে খানিকক্ষণ হল্ট দেয়, দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক লোক ওঠে। প্রচুর লোক ক্যান্ডি থেকে ওঠে না, এলিয়া যাওয়ার জন্য নানুয়া থেকে ওঠে। ক্যান্ডি থেকে বাই রোড চলে আসে অনেকে, বা নোয়ারা এলিয়াতে স্টে করে তারপরে এখান থেকে এলিয়া যায়, অনেকেই সেটা করে।
বেশ ঠান্ডা এখানটায়, আরাম লাগছে। আমি জানি না 14-15 ডিগ্রি হবে কি আর একটু কম হতে পারে। মানে এখন দুপুরের রোদ, মেঘ আছে আকাশে যদিও, কিন্তু রোদও আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা বোধহয় ভুল কম্পার্টমেন্টে উঠে গেছিল, যদিও ভেতর দিয়ে ভেস্টিবিউল আছে। ভুল কম্পার্টমেন্টে উঠলেও অসুবিধা নেই, যে কোনো জায়গা দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায়। আমার মনে হয় না কোনোভাবেই 2:41 মধ্যে পৌঁছতে পারবো এল্লা, কেননা এখন 12টা 10 বাজে। এখান থেকে পৌঁছে যেতে পারে জানি না, তবে এখনো ছাড়েনি, লেট হতে পারে, হয়তো 3-3:30 বেজে যেতে পারে, দেখা যাক অবস্থা বুঝে ব্যবস্থা। এনিওয়ে এনজয় করছি, দেরি হলে অসুবিধা নেই কোনো। এইটা এনজয় করতে আসা, শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে, তার থেকে চলুক একটু লেট করে, ভালো তো, দেখতে দেখতে যাবো আস্তে আস্তে। এখনো ট্রেন দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে? অনেক লোক যারা রিজার্ভ ক্লাসে উঠে এসছে, তাদেরকে ধরে ধরে টিটিআর রেলওয়ে পুলিশ নামাচ্ছে, নামিয়ে দিয়েছে। এখন পুরো খালি, পুরো ভর্তি হয়ে গেছিল এই কোচ। কিছু একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে স্টেশনে। এই আমরা এসে পৌঁছালাম পাটিবোলা স্টেশনে। এটা হচ্ছে শ্রীলঙ্কান রেলওয়েজ এর হাইয়েস্ট স্টেশন। এই হলো পাটিবোলা স্টেশন। এই প্ল্যাটফর্মে লোক দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু বাইরে বলা হয়নি, এখানে কিন্তু খাবার কন্টিনিউয়াসলি উঠে চলেছে, মানে সমোসা, বড়া, হ্যানা ত্যানা, বিরিয়ানি ফিরিয়ানি পাওয়া যায়, অর্ডার নিয়ে যাচ্ছে। আমরা অর্ডার দিইনি, কারণ এখন বিরিয়ানি খাবো না, ওখানে গিয়ে ভালো করে খাবো। তাছাড়া কোল্ড ড্রিঙ্কস, জল, বিয়ার ট্রেনে বিক্রি হচ্ছে, তো কেউ খেতে চাইলে খেতে পারেন। এই যে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন লেখা আছে দেখুন। বাইরে বেশ ঠান্ডা, দার্জিলিং এর কথা মনে পড়ছে, ঠান্ডা যা লাগছে। জায়গাটা কেমন লাগছে নিচে কমেন্টে লিখে দেবেন। আর তার মধ্যে ট্রেন জার্নিটা, ওটা হলো হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এর উপরে আর একটা পয়েন্ট আছে, এটাকে সামিট লেভেল বলে, তো সেটা হাইয়েস্ট রেলওয়ে লাইন, এটা হাইয়েস্ট রেলওয়ে স্টেশনের পরে। এই হলো সামিট লেভেল, শ্রীলঙ্কান রেলওয়েজ এর টপ মোস্ট পয়েন্ট। আগেরটা পাটিবোলা স্টেশন দেখালাম, এটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক হাইয়েস্ট যেখানে আছে, এটা হচ্ছে সেই রেলওয়ে ট্র্যাক। এই যে 6226 ফিটে ফ্রম সি লেভেল, মিন সি লেভেল। এই ট্রেনটা এই টুরিস্ট স্পেশাল বলে এরা দাঁড়াতে দাঁড়াতে যায় এরকম ইন্টারেস্টিং পয়েন্ট গুলোতে। নিচের জঙ্গলটা একবার খালি তাকিয়ে দেখুন। এখানে হটন প্লেন্স ন্যাশনাল পার্ক আছে এখানটায়, সামনে যা জঙ্গল দেখতে পাচ্ছেন সব ন্যাশনাল পার্কের জঙ্গল। নিচের এখানটাই দেখুন কি ড্যান্স, তার মধ্যে দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। সাংঘাতিক শব্দ। এখন আমরা আছি পাটিবোলা টানেল, যেটা হচ্ছে 18 নম্বর টানেল এই রুটে, টানেল নাম্বার 18। প্রচুর টানেল যাচ্ছে, সবকটাই ভিডিও তুলছি না, কেন ভিডিওতে আলাদা করে কিছু বোঝা যাবে না, অন্ধকারের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, এইটুকু বুঝতে পারবেন।
মেঘ করছে, মেঘ ঘনিয়ে আসছে পাহাড়ের মাথায়। ইনফ্যাক্ট আমরা নিচের দিকেও কিছু মেঘ দেখতে পাচ্ছি এখানে। দেখা যাক এলাকায় পৌঁছে কি থাকে, বৃষ্টি পাই কিনা। এরকম ভাবে ট্রেনে এরা খাবার বিক্রি করে, অর্ডার নিয়েও যায়, আবার চাইলে দিয়েও দেবে। আগে এসেছিল অর্ডার নিতে, যেরকম বললাম। ফ্রাইড রাইস কিছু বিক্রি করছে। ফ্রাইড রাইস 1000 টাকা করে, 1000 টাকা মানে 1000 LKR। 1000 LKR মানে ওই আমাদের 250 টাকার মতো হবে, একটু বেশি বলবো দাম। আমরা আবার দাঁড়ালাম সিগন্যালের জন্য। অন্য একটা ট্রেন পাস করবে। এরই মধ্যে বৃষ্টিটা নেমেই গেল। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কি, এখানে সিটগুলো কিন্তু সেকেন্ড ক্লাস রিজার্ভডে, এগুলো সব পুশব্যাক সিট। তো কমফর্ট ফার্স্ট ক্লাস, কোনো অসুবিধা নেই। বাইরে এখন এমনিতেও যতটা ঠান্ডা, তাতে আর যাই হোক এসি লাগবে না। আমি অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে কথা বলার আগে আমি এইভাবে বসছিলাম, আমি এইভাবে বসেছিলাম এতক্ষণ কান ফান ঢেকে। ট্রেনটা একটু দাঁড়িয়ে ছিল, অন্য ট্রেন যাওয়ার জন্য ওয়েট করছিল। এই আবার ট্রেন যেই ছেড়ে দিলে হাওয়া লাগবে কানে, বেশ ঠান্ডা হাওয়া। সুতরাং এসি সত্যি সত্যি এখানে অপচয়। টানেল নাম্বার 21, ডান দিকে যদি সিট পান তাহলে সেটা সব থেকে ভালো। যদি প্যারাডেনিয়া থেকে ওঠেন তাহলে কিন্তু বাঁদিকে বসবেন, কেন সেটা ট্রেন যখন রিভার্সে যাবে ডান দিকে হয়ে যাবে। সিট সিলেক্ট আপনারা করতে পারবেন না, সেটা তো যেরকম ভাবে অ্যালট করবে ওদের কম্পিউটার সেরকম ভাবেই হবে। একদম মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, একবার তাকিয়ে দেখুন চতুর্দিকে কি অবস্থা। অন্ধকার হয়ে এসছে, দু এক ফোঁটা ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে। আশা করি আমাদের এল্লার প্ল্যান বানচাল হয়ে যাবে না এই বৃষ্টির চোটে, দেখা যাক কি হয়। কিন্তু এই মুহূর্তে দারুণ লাগছে। আর মাঝখান দিয়ে চা বাগানের মাঝখান দিয়ে এই ট্রেনটা চলেছে, ঠান্ডা হয়ে গেছে পুরো। এদিকটায় দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, মেঘই মেঘ। একটা স্টেশন আসছে, দাঁড়ালে প্ল্যাটফর্মে নামবো এখানে পক্কা। মেঘ ছাড়া কিছু দেখা যাচ্ছে না, দেখছো কি অবস্থা? হ্যাঁ সেই তো, মানে ওখানে পাহাড় আছে না, নিচে কিছু খাইয়ে কিছু নেই, কিচ্ছু নেই। বৃষ্টিটা এখন পড়ছে না, ধীরে ধীরে এক এক ফোঁটা, সেই ম্যানেজেবল। দারুণ। মেঘে চতুর্দিক ঢাকা। দার্জিলিং এর কথা মনে পড়ছে। হ্যাঁ, দার্জিলিং ঘুমের কথাই মনে পড়ছে এখন। আর কিছুক্ষণের মধ্যেই এল্লা ঢুকে যাব। এল্লাতে কিন্তু অনেক কিছুর নাম, অনেক জায়গার নাম, রাবণের নাম। ইনফ্যাক্ট আমাদের হোটেলটার নাম হচ্ছে হোটেল রাভানা রেঞ্জ। পজিটিভ লাইট এখানে দেখা হয় রাবণকে, রাভানা কেভস, একটা ওয়াটারফল আছে রাভানা ফলস,
আরো একটা জায়গা আছে এই বৃষ্টির মধ্যে, সেখানে আমরা যাব না। সেটার নাম হচ্ছে নীলদিয়া পোকোনা। একটা কেভের ভেতর দিয়ে আন্ডারগ্রাউন্ডে একটা না নীল জলের পুল আছে, বেশ ডিপ। সেখানে নাকি রাবণ চান করতো। এই নীলদিয়া পোকোনাটা একদম রিসেন্টলি খুঁজে পাওয়া গেছে, মানে 2020-21 কথা বলছি, খুঁজে পাওয়া গেছে, তো একদমই নতুন। বাট সেটা ব্যাপার না, আমাদের এক হচ্ছে সময় হবে না নীলদিয়া পোকোনাটায় যাওয়া। ইনফ্যাক্ট বাংলা ব্লগেই আমি দেখেছি কিন্তু বেশ ভালো নীলদিয়া পোকোনা, তো সেটা দেখে নিতে পারবেন। এক্সপ্লোরার শিবাজির চ্যানেলে খুব ভালোভাবে আছে নীলদিয়া পোকোনা। আমিও দেখি ওনাদের চ্যানেল, অসাধারণ লাগে, তো অনেক দিন ধরে দেখি। তো ওনাদের ব্লগে এক্সপ্লোরার শিবাজির চ্যানেলে নীলদিয়া পোকোনা দেখতে পারেন, রাবণ রাজার সুইমিং পুল। বাকি জায়গায় আমরা যাব, আর কিছু এক্সট্রা এদিক ওদিক আলাদা জায়গায় যাব বলেই নীলদিয়া পোকোনাটা করতে পারছি না। 2 রাত থাকবো এল্লাতে। পরশু দিন আমরা নুয়ারাইলিয়া চলে যাব। তো এখন বাজে 2:54, 2:41-এ অ্যারাইভেলের ইটিএ ছিল শিডিউল। তো ঠিক আছে, একটু ডিলে হতেই পারে, আর পাহাড়ের ব্যাপার, বৃষ্টি পড়ছে। বৃষ্টি এখন একটু ধরেছে, কিন্তু ওয়েদারের যে হাল করে দিয়েছে, মানে কাঁপুনি দেওয়া ঠান্ডা। যাই হোক, তো আপাতত এই এল্লা ঢুকবে, এবার নেমেও পড়বে। এল্লার কিন্তু লাস্ট স্টপেজ নয়, এল্লার পরে আরো 2টো স্টপেজ আছে। লাস্ট স্টপেজ হচ্ছে বাডুলা। অনেকে বাডুলাও ঘুরতে যায়। এল্লা দেখলে, নোয়ারাইলিয়া দেখলে বাডুলা যে যাওয়ার খুব দরকার আছে তা না, মেজর হ্যাপেনিং জায়গা এল্লা। এল্লা কিন্তু এমন একটা জায়গা যার কিন্তু একটা ভালো নাইট লাইফ আছে। তো তো দেখি, আজকে বিকেলবেলা মনে হয় পৌঁছে গেছি। অনেকে ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, আমাদের গোছানো হয়ে গেছে, লোকে ব্যাগ নামাচ্ছে। মোটামুটি টাইমেই আছে, 25 মিনিট, আধ ঘন্টার মতো লেট হবে ম্যাক্সিমাম। আর এই এল্লা ঢুকবে মনে হচ্ছে, স্টেশন আসছে, স্লো হয়ে গেছে। নেমে হাসান বাইরে দাঁড়িয়ে আছে, তো নেমে আমরা ওর গাড়িটা খুঁজে হোটেলে যাব, গিয়ে তারপরে বেরোচ্ছি। এল্লায় আমরা নেমে গেছি, আস্তে আস্তে এগোচ্ছি। ভিড় আছে সামনে, কেন বেশিরভাগ লোক এখানে নেমে যাবে, এরপর ট্রেন মোটামুটি খালি যায়। এই ডান দিকে রাস্তা বাইরে দেখা যাচ্ছে, এখান থেকেই বাইরে, এখানেই গাড়ির পার্কিং। হাসান এখানেই কোথাও হবে, বেরিয়ে ওকে কন্ট্যাক্ট করে নিচ্ছি। সবাই এখানেই নেমে যায়, গাড়ি এরপর দেখুন খালি যাচ্ছে মোটামুটি। প্রত্যেকটা কোচেই দেখবেন লোক বিশেষ নেই, সব সিট খালি, সবাই এখানেই নেমে যায়। থ্যাংক ইউ। বাস এবারে বেরিয়ে এলাম। এবারে হাসান কোথায় আছে? হাসান ইজ স্ট্যান্ডিং রাইট দেয়ার অ্যাজ এক্সপেক্টেড। জানি না স্কুল। এবারে আমরা যাচ্ছি গাড়ির দিকে। দেবিতা টায়ার্ড? টায়ার্ড না তো? হ্যাঁ, আরো পরো, লেদার জ্যাকেট পরে কায়দা নেই শেষ। চলুন, গাড়িতে এসে গেছি, গাড়ি একদম সামনেই রেখেছে। ঠিক আছে, হোটেলে পৌঁছে যাই, তারপরে বলছি নেক্সট কি প্ল্যান। কিছু পরিচিত, কিছু নতুন, সব মিলে আমাদের এই শ্রীলঙ্কা সফর জমজমাট হয়ে উঠেছে। পরের 2টো পর্বে থাকছে আমাদের এল্লা বেড়ানো। কখনো আমরা যাব পাহাড়ের খাদে জিপলাইনিং করতে, আবার কখনো যাব এল্লা স্ট্রিট ফুড আর নাইট লাইফের অভিজ্ঞতা করতে। আর এল্লার সেই বিখ্যাত 9 আর্চ রেল ব্রিজ তো আছেই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে বিয়ন্ড নোন মাইলস্টোনস।